নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প নীলগঞ্জের ফালমন সাহেব। সাহেবের নাম এনে ফার্মুর, নীলগঞ্জের নীলকুঠিয়াল সাহেবদের বর্তমান বংশধর। আমি বাল্যকাল হইতেই সাহেবকে চিনি। যখন স্কুলে পড়ি সাহেবদের কুঠিতে একবার বেড়াইতে যাই। ফার্মুর সাহেবকে দেশের লোক ফালমন সাহেব বলিয়া ডাকে। আমার বাল্যকালে ফালমন সাহেবের বয়স কত ছিল? 50 হইবে মনে হয়। সাহেবদের কুঠিতে যাইয়া দেখিতাম সাহেব দুধ দোয়াইতেছেন। অনেকগুলি বড় বড় গাই ছিল কুঠিতে। 20-30 সের দুধ হইত। নৌকা করিয়া প্রতিদিন ওই দুধ মহকুমার শহরে প্রেরিত হইত। আমাকে বড় ভালোবাসিতেন। আমাকে দেখিয়া বলিতেন, সকালবেলাতেই এসে জুটলে, খাবা কিছু? খাবো। কি খাবা? দুধ? যা দেবেন। অমতি, ছেলেটিকে গুড় দিয়ে মুড়ি দাও আর দূর কি দুধ দাও। আমি এইমাত্র খেয়ে আলাম। বসো খোকা, বসো। নীলকুঠির আমলে ফালমন সাহেবের বাবা লালমন সাহেব, যার আসল নাম লালমুর সাহেব, তো সেই লালমন সাহেবের অসীম প্রতিপত্তি ছিল এদেশে। নীল চাষ উঠিয়া যাইবার পরে বিস্তৃত জমিদারির মালিক হইয়া এদেশেই তিনি বসবাস করিতে থাকেন। ক্রমে জমিদারিও চলিয়া যায় অনেক। লালমন সাহেবও মারা যান। ফালমন বিস্তৃত আউশ ও আমন ধানের জমি চাষ করিতে থাকেন। বড় বড় গরু পুষিতেন, সেই সঙ্গে হাঁস, মুরগি, ছাগল ও ভেড়া। সাহেবের কুঠিতে সারি সারি ধানের গোলা ছিল 20-30টা। জমিদারিও ছিল। কুঠির পূর্ব দিকের বড় হলদে ঘরে, যার সামনে বেগুনি প্যাটেন ফুলের প্রকাণ্ড গাছ, কি ফুল জানি না, আমরা বলিতাম প্যাটেন ফুল। তো সেই হলদে ঘরে কুঠিয়াল সাহেবের নায়েব সরানন বক্সি কাছারি করিতেন এবং প্রজাপত্র ঠ্যাঙাইতেন। লালমন সাহেব কোন স্থান হইতে আসিয়াছিলেন বলিতে পারিব না, তবে তাহার বৈঠকখানায় একখানা বড় ছবির তলায় লেখা ছিল, টি ফার্মার অফ বর্নমাউথ, ইংল্যান্ড। ফালমনের জন্ম নীলগঞ্জেই। তাহাদের সকলেই যশোর জেলার পাড়াগাঁয়ের কৃষক শ্রেণীর ভাষায় কথা বলিতেন। কি পড়ো? মাইনর 2nd ক্লাসে। ইউপি পাশ করেছ? হ্যাঁ। বৃত্তি পেয়েছিলে? না। আমার স্কুলে পড়ো? আপনার স্কুলে না, জেলা বোর্ডের স্কুলে, চেতলমারির হাটতলায়। বুঝেছি। তবে তোমার বাড়ি এখানে না? আগে না, আমার পিসির বাড়ি এখানে। কেডা তোমার পিসে? ভূষণচন্দ্র মজুমদার। আরে, মজুমদার মশাইয়ের বাড়ি এসেছো তুমি? বেশ বেশ। নাম কি? শ্রী রতনলাল চক্রবর্তী। পিতার নাম? শ্রী মাখনলাল চক্রবর্তী। তুমি মাখনলাল মাস্টারের ছেলে? চেতলমারির স্কুলের? আগে হ্যাঁ। তাই বলো? মাখন মাস্টার তো আমাদের বন্ধু লোক। বেশ, বসো, দুধ দিয়া মুড়ির ফলার করে খাও। ফালমন সাহেবের সঙ্গে এইভাবেই আলাপ শুরু। তা বাদে মাঝে মাঝে সাহেবকে চিতলমারির খড়ের মাঠে আমিনকে সঙ্গে লইয়া জমি মাপিতে দেখিয়াছি। কতদিন নৌকায় লোকের সাহায্যে পটল কুমড়া বোঝাই করিতে দেখিয়াছি। লম্বা একহারা সাহেবী চেহারা, ভুঁড়ি একদম নাই, গায়ে 1 আউন্স চর্বি নাই কোথাও। গোঁপ জোড়াটা বড্ড লম্বা, দৃঢ় চোয়াল, সবই ঠিক সাহেবী ধরনের। কিন্তু পোশাকটা সবসময় সাহেবের মতো নয়। কখনো ধুতি, কখনো কোট প্যান্টের উপর মাথায় তালপাতার টোকা।
শেষোক্ত বেশটা দেখা যাইত যখন ফালমন মাঠের চাষবাসের তদারক করিতেন। কৃষাণ ছিল সংখ্যায় ৩০-৩৫, লাঙল গরু ৪০খানা, ৮-১০খানা গরুর গাড়ি। অত বড় ফলাও চাষ সাধারণ কোনো বাঙালি গৃহস্থ চাষী কল্পনাও করিতে পারে না। তালপাতার টোকা মাথায় কৃষকদের কাজকর্ম দেখাশোনা করিতেন বটে, কিন্তু হুঁকোয় তামাক খাইতে কখনো দেখি নাই। পাইপ সর্বদাই মুখে লাগিয়া থাকিত। কৃষাণদের বলিতেন, বাবলাতলার জমিগুলোতে দোয়ার দেবা কবে ও সোনাই মণ্ডল? দোয়ার অর্থাৎ দ্বিতীয়বার চাষ। তা দেও, আর দেরি করবা না, রস টেনে গেলি ঘাস বেঁধে যাবে আনে, তখন লাঙল বেশি লাগবে। এখনো ভুঁইতে রস আছে। সোনাই মণ্ডল হয়তো বলিল, বাবলাতলার ভুঁইতে পানি আর কনে সাহেব? কে বললে আপনারে? নেই, কাল সাঁঝের বেলা আমি আর প্যাট যাইনি বুঝি। যা পানি আছে তাতে কাজ চলে যাবে আনে। প্যাট সাহেবের শালা, এখানে বরাবর থাকিতে দেখিতাম, চাষবাসের কাজ দেখে। ছোলা কাটতে হবে এবার, এখনো দানা পুরুষ্টু হয়নি, আর ৪-৫টে রোদ খাক, সময় হলেই বলবো। এই সময় নদীপুরের গোপেশ্বর বৈরাগীকে মাঠের পাশের পথ দিয়া যাইতে দেখিয়া মাথার টোকাটা কপালের ওপর ২ আঙুল দিয়া একটু উঁচু করিয়া তুলিয়া বলিলেন, ও গোপেশ্বর, শোনো, ও গোপেশ্বর। গোপেশ্বর আসিয়া বলিল, সেলাম সাহেব। সাহেবের দুর্দণ্ড প্রতাপ এ অঞ্চলে, কারণ অধিকাংশই তাহার প্রজা। যাচ্ছ কানে? যাব একবার পাঞ্চিতে, মেয়ের খবর পাইনি অনেকদিন। জামাইটা কেমন আছে দেখে আসি। পেট জোড়া পিলে তার, গত অঘ্রাণ মাসে যাই হয়েছিল। ম্যালেরিয়া? তা আমরা কি বুঝি, তাই হবে। বেশ, একটা খ্রিস্ট বিষয় গান করে শুনিয়ে দাও দেখি। খ্রিস্ট বিষয়? হ্যাঁ, কিংবা শ্যামা বিষয়? না, তুমি বষ্টম টুমটুম, আবার বুঝি শ্যামা বিষয় গাইবা না? যা মন চায় একখানা শোনাও। বড্ড রোদ পড়েছে, শরীরের কষ্ট হয়েছে বড্ড। বসো এই পিটুলি তলায় ছাওয়া পানে। গোপেশ্বর গান গাহিতে বসিয়া ২বার কাশিল। সাহেবের দিকে লাজুক দৃষ্টিতে ২-১বার চাহিয়া পরে গান আরম্ভ করিল। কোনটি তোমার আসল রূপ, শুধাই তোমারে। ফালমন সাহেব হাতে তালি দিতে দিতে বলিলেন, বাহ বাহ, বেশ গলা। দাশুরায় না নীলকণ্ঠ? নীলকণ্ঠ। দাশুরায় একখানা হোক না। সাহেবের আদেশ অমান্য করিবার ক্ষমতা কাহারও নাই এ অঞ্চলে, সুতরাং গোপেশ্বরকে আর একখানা গান গাহিতেই হইল। গানের কথাগুলি এইরূপ: ভয়ে আকুল বসুদেব দেখে অকুল যমুনা, কুলে বসে দুনয়নে বাড়ি ঝরে, কোলে অকুলের কাণ্ডারি তাও জানে না। একবার ভাবো যদি বর্তমান কংসের পদে, দৈবে দয়া যদি হতো পাষাণের হৃদে, তা হয় না আর। গেল একুল অকুল দুকুল, অকুল পারে গোকুল, কুলের তিলক রাখতে কুল পেলেন না। ভয়ে আকুল বসুদেব দেখে অকুল যমুনা। ফালমন সাহেব চক্ষু মুদিয়া পাইপ টানিতে টানিতে গান শুনিতেছিলেন, আবার গোপেশ্বরের পিঠ চাপড়াইয়া বলিলেন, বাহ বাহ, দাশুরায়ের গানের কাছে আর সবকিছু লাগে না। কি রকম, কি ওরে বলে গোপেশ্বর? অনুপ্রাস? ওই যা বললে, ভারী চমৎকার, লাগতেই হবে যে। দাশুরায়? আজ উঠি সাহেব। আচ্ছা, এসো। ফালমন সাহেবের কাছারি ঘরে রাম শ্যামকে মারিয়াছে, শ্যামের গরু যদুর পটলের ক্ষেত নষ্ট করিয়াছে, এইসব গ্রাম্য মামলার বিচার হইত। বিচার সাধারণত করিত নায়েব সরানন বক্সী। গুরুতর মোকদ্দমায় ফালমন সাহেব নিজে বিচার আসনে বসিতেন। আমি দেখিয়াছিলাম যেদিন গুড়ে জেলের ভাই বউ রেমোধোপার ছেলে অতুলের সঙ্গে সোজা চম্পট দেওয়ার পরে আড়ংঘাটা স্টেশনে ধরা পড়িয়া পুনরায় গ্রামে আনিত হইল, সেদিন ফালমন সাহেবের বিচার।
গ্রামে হইচই কাণ্ড পড়িয়া গিয়াছিল, কারণ 2-10 বছরে এই ধরনের ব্যাপার কেহ এ অঞ্চলে দেখে নাই, শোনেও নাই। ফালমান সাহেব অতুলকে কড়া সুরে প্রশ্ন করিলেন, জেলে বউয়ের বয়সটা কত? অতুল কাঁপিতে কাঁপিতে বলিল, তা জানি নে সাহেব। তোমার চেয়ে বড় না ছোট? আমার চেয়ে বড়। তোমার বয়স কত? আগে এই 23। রেমো ধোপার দিকে চাহিয়া সাহেব বলিলেন, আই রেমো, বয়স ঠিক বলছে তো? রেমো বলিল, হ্যাঁ সাহেব। আর জেলে বউয়ের বয়স কত? বুড়ে জেলে বলিল, আগে 32। 32? আগে। সাহেব রাগে কাঁপিতে কাঁপিতে অতুলের দিকে চাহিয়া বলিলেন, তোর বড় দিদির বয়সী যে রে হারামজাদা, তোর লঘুগুরু জ্ঞান নেই? মারো 10 জুতো সকলের সামনে, আর 50 টাকা জরিমানা। যাও। ব্যাস, বিচার শেষ। আর কোনো সাক্ষ্য প্রমাণ বা ওকালতি খাটিবে না। দ্য গ্রেট খান হ্যাজ স্পোকেন। মিটিয়া গেল। সেকালের নীলকুঠির অটোক্র্যাট ব্রহ্মাধিকারীর রক্ত ছিল ফালমান সাহেবের গায়ে। প্রজা পীড়ন ও শোষণে তিনি তেমনি পটু, তবে যুগপ্রভাবে নখদন্ত অপেক্ষাকৃত ভোঁতা, এই মাত্র। সেবার মস্ত বড় দাঙ্গা বাঁধিল বাগদি ও জেলে প্রজাদের মাতলার বিলের দখল লইয়া। মাতলার বিল বরাবর বাগদি প্রজাদের কাছে বন্দোবস্ত করা ছিল রানী রাসমণির এস্টেটের স্বরূপনগর কাছারির থেকে। কখনো 1 পয়সা খাজনা আদায় হইত না, মামলা মোকদ্দমা করিয়াও কিছু হয় নাই। তখন রানী এস্টেটের নায়েব ভৈরব চক্রবর্তী মাতলার বিল 10 বৎসরের জন্য ইজারা দিলেন ফালম্যান সাহেবকে। সেলামি 1 পয়সাও নয়, কেবল সালিয়ানা 250 টাকা খাজনা। কারণ দুর্ধর্ষ জেলে ও বাগদি প্রজাদের কাছ থেকে বিলের দখল পাওয়াই ছিল সমস্যা। সাহেবের দ্বারা সে সমস্যার পূরণ হইবে ভৈরব চক্রবর্তীর আশা ছিল, এবং সে আশা যে নিতান্ত ভিত্তিহীন নয়, বিল ইজারা দেওয়ার 1 পক্ষকালের মধ্যেই পদ্মফোটা মাতলা বিলের রক্তরঞ্জিত জল তাহার প্রমাণ দিল। প্রকাশ ফালমন সাহেব স্বয়ং টোকা মাথায় দিয়া ঘোড়ায় চড়িয়া দাঙ্গা পরিচালনা করিয়াছিলেন। যদিও পুলিশ রিপোর্টে পরে প্রকাশ হইল, দাঙ্গার সময় ফালমন সাহেব তাঁর বড় মেয়ে মার্জরির টনসিল অস্ত্র করিবার জন্য তাহাকে লইয়া কৃষ্ণনগর মিশন হাসপাতালে যান। মামলাবাজ ও ধরনের আর একটি লোক সারা জেলা খুঁজিলে পাওয়া যায় কিনা সন্দেহ। প্রায় মহকুমায় মামলা পড়িত। সাহেবের 4 দাঁড়ের ডিঙি 7টার সময় ছাড়িত কুঠিঘাট থেকে। ছইয়ের মধ্যে ফালমন সাহেব ও তার খাওয়ার জন্য ফলের ঝুড়ি, জলের কুঁজো, দুধের বোতল, নায়েব সরানন বাবু ও তাঁর বিছানাপত্র, আর 2 জন মাঝি। এই লইয়া তীর বেগে নৌকা ছুটিত 10 মাইল দূরবর্তী মহকুমা শহরের দিকে। 2 জন মাঝির একজনের নাম গোপাল পাইক, যাতে বাগদি, খুব ভালো গান গাহিতে পারে। হু হু করিয়া মুখড় বাতাস বহিত। গাঙে সাহেবের প্রিয় অনুচর গোপাল পাইক প্রভুর ইঙ্গিতে নৌকার গলুইয়ের কাছ থেকে ছইয়ের কাছে সরিয়া আসিত। সাহেব বলিতেন, একটা কৃষ্ণ বিষয় কিংবা শ্যামা বিষয় গাও গোপাল। গোপাল অমনি ধরিত, নীর বরণী নবীনা রমণী নাগিনী জড়িত জটা সুশোভনী, নীল নয়নী যিনি ত্রিনয়নী কিবা শোভে নিশানাথ নিভাননী। তারপর গাহিত, কি করো শ্যাম নটবর, ছাড়ো যাই নিজ কাজে। গোপাল পাইক যাত্রা দলে অল্প বয়সে গাহিত। সাহেবের সঙ্গীত প্রিয়তার কথা শুনিয়া কিঞ্চিত পুরস্কার আশায় একদিন সে নীলগঞ্জের কুঠিতে গাহিতে আসে। গান শুনিয়া সাহেবের বড় ভালো লাগিল, এবং সেই হইতে গোপাল সাহেবের এস্টেটের চাকুরিতে বহাল হইয়া গেল। 1 পয়সা খাজনা বাকি থাকিলেও যেমন সাহেবের এস্টেট হইতে নালিশ হইত, আবার ধরিয়া পড়িলে ক্ষমা করিত ফালমন সাহেব ছিলেন বিশেষ পটু। কতবার এরকম হইয়াছে। দুর্বুদ্ধি প্রজা ভবিষ্যৎ না ভাবিয়া কিংবা উকিল মোক্তারদের উৎসাহে
নীলগঞ্জ এস্টেটের বিরুদ্ধে মামলা লড়িয়াছে। একবার ফৌজদারি, তারপর স্বাভাবিক নিয়ম অনুযায়ী দেওয়ানি, মহকুমা হইতে সাব জজ কোর্ট, সেখান হইতে আবার পুনর্বিচারের জন্য মহকুমার মুন্সেফ কোর্ট। এই করিতে করিতে প্রজা এস্টেটকে হয়রান করিয়া এবং নিজেও সর্বশান্ত হইয়া যখন জ্ঞান ও চক্ষু লাভ করিল, তখন হিতৈষী বন্ধুদের পরামর্শে কোর্টের বটতলাতেই একেবারে ফালমন সাহেবের পা জড়াইয়া উপুড় হইয়া পড়িল পায়। আরে কি কি কে? আগে আমি মুকুন্দ বিশেষ। সাহেব পায়ের ঝটকা মারিয়া বলিলেন, বেরো বেরো হারামজাদা, বেরো বেরো। ফালমান হিন্দি কথাই জানিতেন না, খাঁটি বাংলা ইডিয়ম যুক্ত ভাষা ব্যবহার করিতেন, এবং সে শুধু এই জন্যে যে নীলগঞ্জের কুঠেই তাহার জন্মস্থান। এই গ্রাম্য আম জাম নিকুঞ্জ ছায়ার শ্যামলতায় ও কৃষকদের সাহচর্যে তিনি আবাল্য লালিত পালিত ও বর্ধিত। ডরসেটশায়ারের ইংরাজ রক্ত ধমনীতে থাকিলেও মনে প্রাণে খাঁটি বাঙালি। ঊনবিংশ শতাব্দীর নিশ্চিন্ত শান্তি ও আলস্যের মধ্যে যাহার যৌবন কাটিয়াছে, সেই সচ্ছল বাঙালি জমিদার। মুকুন্দ বিশ্বাস ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। ব্যাপার দেখিতে লোক ছুটিয়া আসিয়া ভিড় বাঁধাইল। সকলেই ভাবিল, সাহেব কি অত্যাচারী, গরিব প্রজাকে কি করিয়া পীড়ন করিতেছে দেখো, একেবারে এইভাবেই সর্বশান্ত করিতে হয়, ছি ছি ছি। কেহ বুঝিল না কিরূপ তেঁদর ও দুঁদে প্রজা মুকুন্দ কলু। কে চাই কে? সাহেব, মা বাপ, ধরম বাপ, মোরে বাঁচাও ধরম বাপ। কেমন মোকদ্দমা করবি রে? করছানি শুনছেন? ও হরিশ বাবু, শোনেন শোনেন শোনেনি দিকি। চোগা চাপকান পরনে বড় উকিল হরিশ্চন্দ্র গাঙ্গুলি ঘটনাস্থলের কিছু দূর দিয়া যাইতেছিলেন। সাহেবের আহ্বানে নিকটে আসিতে আসিতে বলিলেন, গুড মর্নিং মিস্টার ফার্মুর। বলি, ব্যাপার কি? আরে দেখেন না কাণ্ডখানা। চেনেন না মুকুন্দ বিশ্বাসকে? পাঁচপোতার মুকুন্দ বিশ্বাস, বদমাইশের না আজিজ। ওর বদমাইশি দেখতে দেখতে আমার মাথার চুল আমি পাকিয়ে ফেললাম হরিশবাবু। ওরে আর আমি চিনি নে। শুনুন তবে। আরে নায়েব মশাই, বলুন দেখি সব খুলে। সব শুনিয়া হরিশবাবু মুকুন্দ কলুকে ধমক দিয়া কিঞ্চিত সদুপদেশ দিলেন। সাহেবের বিরুদ্ধে মামলা, তাহার মতো টানা পড়া লোকের পক্ষে? যাক, যাহা হইবার হইয়াছে। সাহেব নিজ গুণে এবারটি গরিবকে মাফ করিয়া দিন। সাহেবকে হরিশবাবু জিজ্ঞাসা করিলেন, আজ বুঝি ডিগ্রির দিন? নিশ্চয়। ও এতদিন আমার সঙ্গে একটা কথা কইত না, আজ একেবারে পায়ে ধরেছে। সরানন বক্সি বলিল, শুধু পায়ে ধরা নয়, একেবারে মরা কান্না কেঁদে লোক জড়ো করে ফেলেছে। সাহেব জনতার উদ্দেশ্যে বলিলেন, এই যাও সব এখান থেকে। এখানে কি? চলে যাও সব। হরিশবাবু উকিলও সেই সঙ্গে যোগ দিয়া বলিলেন, হ্যাঁ, তোমরা কেন এখানে বাপু? কাছারির সামনে ভিড় করো না, হাকিম চটবেন। যাও এখন। এখানে কি ঠাকুর উঠেছে? হিসাব করিয়া সরানন বক্সি সাহেবকে জানাইল, এই মামলায় এ পর্যন্ত 700-750 টাকা খরচ হইয়া গিয়াছে। সাহেব বলিলেন, আচ্ছা যা, মাফ করলাম। নায়েব বাবু, মামলাটা মিটিয়ে নেবেন। সরানন বক্সি বলিল, খরচার টাকা ওর সঙ্গে না হয় সর করে নেবেন, তবে বলে দিন আমার কুঠিতে গিয়ে নাকে খত দিতে হবে ওকে, নইলে আমি ওকে ছাড়বো না। ও নাকে খত দিতে রাজি কিনা? মুকুন্দ বিশ্বাস খুব রাজি, সে এখনই নাকে খত দিতে প্রস্তুত আছে। সাহেবের আশ্বাস পাইয়া সে চলিয়া গেল। সেবার শীতকালের মাঝামাঝি মিসেস ফালমন লিভারের অসুখে ভুগিয়া কলিকাতার হাসপাতালে মারা গেলেন। দিন 7 পরে নীলগঞ্জের চারিপাশের 5-6খানি গ্রামের সম্ভ্রান্ত ব্রাহ্মণ গৃহস্থদিগের কাছে তাহাদের মত জিজ্ঞাসা করা হইল। মেম সাহেবের আত্মার মঙ্গল কামনায় যদি ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা হয়, তাহারা খাইবেন কিনা। তখনকার দিনে এসব ধরনের খাওয়ায় সামাজিক কড়াকড়ি অনেক বেশি ছিল, কিন্তু ব্রাহ্মণদের রাজি না হইয়া এক্ষেত্রে উপায় ছিল না।
সাহেবকে চটাইতে কেহই রাজি নয়। নীলগঞ্জের কাছারি ঘরের সামনে তুঁততলায় দুদিন ধরিয়া কালীময়রা সন্দেশ, বোঁদে, পান্তুয়া ভিয়ান করিল। কাছারি বাড়ির হলে ব্রাহ্মণ ভোজনের যে বিরাট ব্যবস্থা হইয়াছিল, এ অঞ্চলে সেরকম খাওয়ানো কখনো কেহ দেখে নাই। ফালমান সাহেব কুঠির গেটে নিজে দাঁড়াইয়া প্রত্যেককে বলিতেছিলেন, পেট আপনাদের ভরেছে, কষ্ট দিলাম আপনাদের এনে, কিছু মনে করবেন না। আমিও সে দলে ছিলাম, তখন স্কুলের বালক, ভুরি ভোজন করিয়া বাহির হইয়া আসিতেছিলাম। দীর্ঘাকৃতি ফালমান সাহেবের সে বিনীত মুখভাব, সৌজন্যপূর্ণ সহৃদয় দৃষ্টি আমার এখনো মনে আছে। মানবতার উদার গতিপথের পার্শ্বে অবস্থিত এই ছবিখানি আজকার এই হিংসা, দেশ ও সাম্প্রতিক ধর্মমতের দ্বন্দ্বের দিনে বেশি করিয়া স্মরণে উদিত হয়। বারোয়ারি যাত্রার আসরে ফালমান সাহেব সকলের সামনে চেয়ার পাতিয়া বসিতেন। যাত্রাগানের অমন ভক্ত দুটি দেখা যাইত না। বেয়ালাদার, একটা একালে গদ ধরো বাবা, জুড়িদের এগিয়ে দাও। সাহেবের ফাইফরমাস খাটিতে খাটিতে যাত্রা দলের গাইয়ে বাজিয়ে ব্যাটিক ব্যস্ত, আর কৃষ্ণ সাজিয়া আসিয়া গান ধরিলেই হইল, অমনি মেডেল ঘোষণা। সাহেব দাঁড়াইয়া উঠিয়া বলিবেনি, এই যে ছোঁড়াটা কৃষ্ণ সেজে এসে গানখানা করে গেল, ওরে আমি একটা রূপোর মেডেল দেব। কথা শেষ করিয়াই চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া হাসি মুখে চাহিয়া বলিতেন, হাততালি হাততালি। অমনি চটপট করিয়া চতুর্দিকে হাততালি পড়িবে, নিজে সকলের আগে হাততালি দিবেন। কোনো করুণ ভক্তিরসের ব্যাপার ঘটিলে সাহেব সকলের সঙ্গে হরিবোল দিয়া উঠিবেন। বারোয়ারিতে চাঁদা দিতে সাহেব যেমন মুক্তহস্ত, তেমনি রক্ষাকালী পূজা বা শীতলা পূজার অনুষ্ঠানেও। তখনকার দিনে বারোয়ারি দুর্গা পূজা বা শ্যামা পূজার রেওয়াজ ছিল না। মিসেস ফালমান মারা যাওয়ার পরে নীলগঞ্জের কুঠির রাঙা প্যাটেন ফুলের গাছ, নদীর ধারের অত বড় বাড়ি, লেবু ও আমের বাগান, পশার প্রতিপত্তি, অর্থ সম্পত্তি সবকিছু শ্রীহীন হইয়া পড়িল। বাড়ির এক নিম্ন জাতীয় দাসীর সঙ্গে সাহেবের নাম জড়িত হইয়া চারিদিকে প্রচার হইতে লাগিল। মার্জরি ও ডোরা বিবাহ করিয়া বাহিরে চলিয়া গেল। সাহেবের যে ছেলে বিলাতে পড়িত, সে আর দেশে আসিল না। শোনা গেল ইংল্যান্ডেই বিবাহ করিয়া সেখানেই সংসার পাতাইয়া সে ইংল্যান্ডের প্রজাবৃদ্ধির দিকে মন দিয়াছে। এই সময় নীলগঞ্জের কুঠিতে একটা ঘটনা ঘটিল। বাহির হইতে কে একজন সাহেব আসিয়া কিছুদিন কুঠিতে রহিল। এই সময় প্যাটও কুঠি হইতে চলিয়া গিয়াছিল। নবাগত সাহেবের নাম মিস্টার মুডি। এই অঞ্চলে তাহাকে মুদি সাহেব বলিত সবাই। মুদি সাহেব একটু অতিরিক্ত মাত্রায় মদ খাইত। একদিন কি ঘটিয়াছিল কেহ জানে না। গভীর রাত্রে মিস্টার ফালমানের সঙ্গে মুদি সাহেবের বচসার শব্দ শোনা গেল। বাহির হইতে চাকরে বাকরে কিছু বুঝিল না। হঠাৎ বন্দুকের আওয়াজ হইল। সকলে ছুটিয়া গিয়া দেখে মুদি সাহেবের রক্তাক্ত প্রাণহীন দেহ ঘরের মেঝেতে লুটাইতেছে, এবং ঘরের কোণে সেই নীচ জাতিয়া দাসীটা দাঁড়াইয়া থরথর করিয়া কাঁপিতেছে। পুলিশ তদন্ত হইল, কিন্তু মিস্টার ফালমানের কিছু হয় নাই। ব্যাপার নীলকুঠির শক্ত কম্পাউন্ডের বাহিরে এক পাও গড়ায় নাই। এই ঘটনার পরেও ফালমান সাহেব অনেকদিন বাঁচিয়াছিলেন। একাই থাকিতেন, পুত্র কন্যা কখনো আসিত না। সাহেবের এক ভাই শোনা যায় ইংল্যান্ড হইতে কতবার তাহাকে সেখানে যাইতে লিখিয়াছিল। ফালমান সাহেব বলিতেন, এদেশেই জন্ম, এদেশ ভালোবাসি, যাব কোথায়? যখন মরে যাব ওই নিমতলাডায় কবর দিও, বাবা আর মায়ের পাশে। এদেশেই জন্ম, এদেশেই মাটি মুড়ি দেবে। ফালমান সাহেব এদেশেই মাটি মুড়ি দিয়াছিলেন। তাহার মৃত্যু হইয়াছিল আজ হইতে 25 বৎসর পূর্বে।
নীলগঞ্জের কুঠি ভাঙিয়া চুরিয়া জঙ্গল হইয়া গিয়াছে। এখন সেখানে দিনমানেও বাঘ বুনো শুয়োরের ভয়ে কেউ যায় না। কুঠির নিমতলায় ঘন বুচকাটায় দুর্ভেদ্য ঝোপের ছায়ায় খুঁজিলে ফালমন সাহেবের কবরের ভগ্নাবশেষ এখনো কৌতূহলী রাখাল বালকদের চোখে পড়ে। আলমপুর পরগনার বড় তরফের দে চৌধুরী জমিদার বাবুরা নীলগঞ্জের জমিদারি গভর্নমেন্টের নিলামে ক্রয় করিয়াছিলেন। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প নীলগঞ্জের ফালমন সাহেব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।